গত 22শে এপ্রিল কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ 2016 সালের এসএসসিতে যারা নিয়োগ হয়েছিল 25,753 জন তাদের চাকরি খারিজ করেছে। তার মূল কারণ হচ্ছে যে রাজ্য সরকারের কাছে এসএসসির কাছে কোর্ট বারে বারে যে সমস্ত তথ্য চেয়েছিল সেই তথ্য তারা প্রদান করেনি। তারা বিভিন্ন রকমভাবে ওএমআর শিট থেকে শুরু করে যা যা নথি কাগজপত্র সমস্ত কিছু তারা ডেস্ট্রয় করেছিল, কোনো তথ্য হাজির করতে পারেনি। বাধ্য হয়েই কোর্ট তাদের ডিসিশন দিয়েছে যে কারো আর ওই প্যানেলটা আর ভ্যালিড নেই, ওই প্যানেলটাকে ডেড বলে তারা ঘোষণা করেছে। আমরা মনে করি এই যে এত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তাদের সব চাকরি চলে গেল, এর জন্য হচ্ছে দায়ী রাজ্য সরকার। রাজ্য সরকারের দুর্নীতির কারণেই এটা হয়েছে। আমরা দেখেছি যা পোস্ট ছিল তার থেকে বেশি সংখ্যক ছেলেমেয়েদের চাকরি দেওয়া হয়েছিল। অতিরিক্ত পোস্ট এসএসসির মানে যা সুপারিশ করেছিল রাজ্যের মন্ত্রিসভা তাকে অনুমোদন দিয়েছিল এই দুর্নীতি ঢাকাবার জন্য, সমস্ত কিছু একের পর এক। এবং সেখানে টাকার বিনিময়ে উৎকোচের বিনিময়ে সমস্ত জায়গাতে নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু তারা করেছিল। কিন্তু আমরা একটা সময় দেখেছি যখন বামপন্থী সরকার ছিল 1998 সালে প্রথম এসএসসি চালু হয়েছিল। ধারাবাহিকভাবে নিরবচ্ছিন্নভাবে এসএসসিতে প্রায় আমরা 11 সাল অবধি 1,34,000-এর উপরে ছেলে মেয়ে চাকরি পেয়েছি। কখনোই এই চাকরি পাওয়ার ক্ষেত্রে কোনো ছেলেদের টাকা পয়সা দিতে হয়নি, মেধাকে সামনে নিয়েই তারা চাকরি পেয়েছিল। এসএসসিতে নিয়োগকে কেন্দ্র করে কখনো 1100 দিন কোথাও ধর্নাও দিতে হয়নি, কোথাও একটা আন্দোলন করতে হয়নি, কোনো পত্রপত্রিকা কাগজে কোনো দিন তার কোনো উল্লেখ আমরা কখনোই দেখিনি। মেধা তালিকা বেরোতো, নম্বর থাকতো, সমস্ত কিছু নিয়মকানুন যা ছিল সেই নিয়মকানুনকে সামনে নিয়ে সমস্ত কিছু পরীক্ষা হতো ধারাবাহিকভাবে। কিন্তু আমরা দেখলাম এই 11 সালের সরকার পরিবর্তনের পরে যদি আমরা দেখি যে দুর্নীতির বিষয় আমরা দেখলাম, বান্ধবীর কাছ থেকে টাকা বেরোলো, এর কাছে টাকা, ওর কাছে টাকা, এগুলোকে যদি আমরা বিচ্ছিন্নভাবে ভাবি যে এই ব্যক্তিরাই দায়ী, তা ভাবলে ভুল হবে। সরকারি পরিকল্পনার মধ্যেই দুর্নীতি ছিল। এই যে দুর্নীতিটা হয়েছে, দুর্নীতিটা সরকার পরিকল্পনা করেই দুর্নীতি করেছে। কারণ দেখুন, আমাদের পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদ যেখানে ধারাবাহিকভাবে নির্বাচন হতো, কিন্তু 12 সালে এই সরকার আসার পরে 12 সালে সেই মধ্যশিক্ষা পর্ষদটাকে নির্বাচন বন্ধ করে দিল, অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করলো, রাজনৈতিক লোকদের সেই জায়গায় অনুপ্রবেশ ঘটালো। কী এমন ব্যাপার ছিল যে নির্বাচন করা যায় না? নির্বাচনকে কিসের ভয়? নির্বাচনে কি মানে শিক্ষক প্রতিনিধি, শিক্ষাকর্মী প্রতিনিধি নির্বাচনে কি তারা জয়যুক্ত হতে পারবে না? সেই ভয় কি নির্বাচন করছে না? ক্ষমতাকে কুক্ষিগত করবার ভাবনা। 72-এর পনসর আইনকে সামনে নিয়ে স্কুলে যেখানে ম্যানেজিং কমিটিতে নির্বাচনগুলো ধারাবাহিকভাবে হতো, সেখানে নির্বাচনগুলো বন্ধ করে স্পন্সরের কমিটি সেখানে নিয়োগ করা হলো। বিকাশ ভবন থেকে 3 জনকে পাঠিয়ে দেওয়া হয়েছে, একজন সভাপতি আর 2 জন বিদ্যুৎসাহী, তাদের পাঠিয়ে দেওয়া হয়েছে। মানে বিকাশ ভবন থেকেও সেগুলোকে নিয়ন্ত্রণ করার একটা প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে, সেই নির্বাচন প্রক্রিয়াটাকে বন্ধ করলো। এটা হচ্ছে দ্বিতীয় ধরনের স্টেপ। আমরা দেখেছিলাম বামপন্থী সরকারের সময়ে আমাদের যে আঞ্চলিক দপ্তরগুলো ছিল এসএসসির, সে আঞ্চলিক দপ্তরে ডিআই অফিস থেকে সমস্ত ভ্যাকেন্সি যেত। সেখানে ভ্যাকেন্সি মোতাবেক সেখানে পরীক্ষা, সেখানে ভাইবা নেওয়া থেকে শুরু করে সমস্ত প্রক্রিয়া হতো। শুধুমাত্র সেন্ট্রাল এসএসসি সে প্যানেলটার অনুমোদন করত। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় খুব মানে পরিচ্ছন্নতার সঙ্গে কাজ করত। এসএসসিগুলোতে এখন আর কোনো কাজ নেই। ভ্যাকেন্সি এখন আর আঞ্চলিক অফিসে যায় না, সব ভ্যাকেন্সি চলে যাচ্ছে কোথায়? সেন্ট্রালই চলে যাচ্ছে, সেন্ট্রাল
সেন্ট্রাল ইয়েতে এসএসসিতে সব চলে যাচ্ছে। এখানে কেউ জানতে পারছে না কোন কোন স্কুলের পদ খালি আছে, কোথায় ভ্যাকেন্সি খালি আছে। এখানে ইন্টারভিউ হচ্ছে না, যে ইন্টারভিউ এখানে হতো সেই ইন্টারভিউ এখন কলকাতা কেন্দ্রিক হচ্ছে। কলকাতার একটা জায়গায় যদি খাতা দেখা, পরীক্ষা, ইন্টারভিউ সবটা হয়, তখনই আমরা আশঙ্কা করেছিলাম এখানে একটা দুর্নীতির একটা মানে বাসা বাঁধতে শুরু করেছে। আমরা প্রতিবাদ করেছিলাম যে প্রত্যন্ত গ্রামাঞ্চলের ছেলে যারা কলকাতা দেখেনি তারা ইন্টারভিউ দিতে যাবে, যেখানে হয়তো বাঁকুড়া একটা এসএসও বেশ ছিল, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ছেলেমেয়েরা এখানেই সব পরীক্ষা দিত, এখানেই ইন্টারভিউ দিত, তাদের কলকাতায় গিয়ে সব ইন্টারভিউ করবার প্রক্রিয়া শুরু করলো। এসএসসি হলো, এসএসসির পরে একটা পরামর্শদাতা কমিটি তৈরি করলো। এটা তো আমরা ভাবতেই পারি না, একজন পরামর্শদাতা কমিটি এসএসসিকে পরামর্শ দেবে। সেখানে শান্তিপ্রসাদ সিনহা বোর্ডের সচিব ছিলেন, তিনি পরামর্শদাতা কমিটির একজন সদস্য ছিলেন। আমরা আরও দেখলাম যেখানে স্কুলের ম্যানেজিং কমিটির সেক্রেটারি যেখানে অ্যাপয়েন্টমেন্ট দিতেন, 18 সালের পরে অ্যাপয়েন্টমেন্টের ক্ষমতাটা পর্ষদের সভাপতির হাতে দিয়ে দিল। 12,500 স্কুলের সমস্ত অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবেন পর্ষদের সভাপতি। যতজন শিক্ষক মানে ট্রান্সফার হবেন উচ্চশিক্ষা পোর্টালের মধ্য দিয়ে সব রেকমেন্ডেশনের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট লেটার উনি সমস্ত জায়গায় দেবেন। এই প্রক্রিয়াগুলোকে সব গণতান্ত্রিক যে প্রক্রিয়ার জায়গায় কেন্দ্রীকরণ প্রক্রিয়া শুরু হলো এবং দুর্নীতিটা সেই জায়গা থেকেই হয়েছে। পরে পরে যা সিবিআই তদন্ত হয়েছে, কোর্টের যা রায় হয়েছে, সেখানে দেখা গেছে যে একাকার হয়ে গেছে ওই এসএসসি বোর্ড, শিক্ষা দপ্তর, এবং তার ফলশ্রুতিতেই 28 জনের মতন এখনও পর্যন্ত যারা মন্ত্রী, আমলা, নেতা, যারা দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন তার সব এখন জেলের মধ্যে আছেন। এই শিক্ষক নিয়োগটা ধারাবাহিক ছিল, এসএসসিটা প্রতি বছর হতো। আর পার্থ চ্যাটার্জি যখন বলা হয়েছিল এসএসসি হচ্ছে না কেন, তিনি বলেছিলেন এটা কি দুর্গাপূজায় যে বছর বছর করতে হবে। একটা সময় ছিল আমাদের গ্রামের স্কুল, শহরের স্কুলে ছাত্র শিক্ষকের অনুপাতে একটা সমান ছিল। মাস্টারমশাই রিটায়ার করতেন, আবার মাস্টারমশাই এসে যেতেন। কিন্তু একদিকে এরা এই সরকার 11 সালের পরে 12 থেকে আমরা দেখলাম ধারাবাহিকভাবে শিক্ষক নিয়োগ না করে শিক্ষকগুলো সব স্কুলগুলোতে শিক্ষকের ঘাটতি আমরা বিশেষভাবে লক্ষ্য করতে শুরু করলাম। উচ্চশিক্ষা পোর্টালের মধ্য দিয়ে একবার এই জঙ্গলের, জঙ্গলমহলের, পাহাড়ের, সাগরের সব টিচারদের শহরমুখী করে দিল, সব শহরমুখী। শহরে এখন দেখা যাচ্ছে ছাত্র, যেখানে দেখা যাচ্ছে যে শহরে ছাত্র কম, শিক্ষকের সংখ্যা বেশি। আবার গ্রাম আছে, গ্রামে ছাত্র বেশি আছে, শিক্ষকের সংখ্যা কম আছে। এই রকমভাবে এই দুর্নীতির প্রক্রিয়াটাকে কিন্তু জারি রেখেছে, দুর্নীতির প্রক্রিয়াটাকে তারা কিন্তু নিয়ে গেছে। এবং এখন যা পরিস্থিতি আছে, সাধারণের বিদ্যালয়গুলোকে রক্ষা করা যাচ্ছে না। যে 25,753 জন মাস্টারমশাই ছিলেন, কোনো কোনো স্কুলে কোথাও 30 জনের চাকরি গেছেন, কোথাও 8 জনের চাকরি গেছেন, কোথাও 2 জনের চাকরি গেছেন, কোথাও 5 জনের চাকরি গেছেন, বিভিন্ন রকমভাবে এই চাকরি গেছে এই সমস্ত বিষয়গুলোর মধ্য দিয়ে। সেই জায়গাতে আমরা যা লক্ষ্য করতে পারলাম যে যারা দুর্নীতি করেছিল, যারা দুর্নীতির মধ্য দিয়ে এই শিক্ষাঙ্গনের মধ্যে এসেছিল অর্থের বিনিময়ে ইত্যাদির বিনিময়ে, ওই তাদের যদি ওই জায়গা থেকে চিহ্নিত করে সরকার বা এসএসসি যদি তাদের নামগুলো দিতে পারত, তাহলে যারা যোগ্য শিক্ষক বাকিদের তাদের চাকরি যাওয়ার কোনো সম্ভাবনা সেই জায়গার মধ্যে ছিল না। বারে বারে বলা সত্ত্বেও কিন্তু তারা সেটা করেনি। আমরা যা দেখলাম যে যা হয়েছে, যা বলতে চাইছি, মুড়ি এবং মুরগির একদর করে দেওয়া হয়েছে। যাদের বাদ দেওয়া হয়েছে, যারা খুব ভালো, খুব অভিজ্ঞ, ভালো ভালো ধরনের শিক্ষক আছেন, যারা অনেকেই বামপন্থের সময় নিযুক্ত হয়েছিলেন 2008-এ, 2007-এ, 2005-এ, যারা হয়তো 16 সালে কেউ হায়ার স্কেলের জন্য চাকরিতে বসেছিলেন। আমরা দেখছি যে পাস কোর্সে টিচার ছিলেন, মাস্টার ডিগ্রি স্কেল পাবেন তার জন্য বসেছিলেন, এবং 16তে তিনি অন্য স্কুলে নিয়োগ হয়েছিলেন, তার সার্ভিসের কন্টিনিউশন ছিল, কিন্তু তিনি দেখা গেল 16 সালের পরীক্ষায় পাস করে অন্য স্কুলে গিয়ে তিনি চাকরিহারা হয়ে যাচ্ছেন। আমরা দেখলাম যারা দূরে চাকরি করতেন উত্তরবঙ্গে, তারা যদি তার বাড়ির কাছে আসার জন্য 16 সালের পরীক্ষায় বসেছিলেন,
সেই পরীক্ষা পাস করার পরে বাড়ির কাছে এসেছিলেন, বাড়ির কাছে আসার পরে দেখা গেলো তার চাকরি সেই জায়গার মধ্যে দিয়ে থাকছে না। তাহলে কেন? এর মধ্যে যারা যোগ্য শিক্ষক আছে ওই প্যানেলটা সবটাই খারিজ হয়ে গেল। এই প্যানেলটা খারিজ হওয়ার ফলে কি হচ্ছে যে অনেক যোগ্য শিক্ষক আছে যারা নির্দিষ্টভাবে তার রিক্রুটমেন্টের জায়গাতে এসেছিলেন, ফ্রেশ পদ্ধতির মধ্যে এসেছিলেন, কিন্তু তাদের বাদ দিয়ে তাদেরকেও ওই জায়গায় মানে এক আসনে বসিয়ে দিয়ে তাদের চাকরি খারিজ হয়ে গেছে। এটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক। সব মানুষের সাথে চাকরি করেছেন, তাদের চাকরি এখন নেই। দোষীদের চিহ্নিত করুন, যারা অর্থ দিয়েছেন, যে নেতারা অর্থ নিয়েছেন, সেই জায়গায় এই বিষয়টাকে দেখা উচিত। মুখ্যমন্ত্রী এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, বিভিন্ন জনসভায় বেশি সময় ব্যয় করছেন, বলছেন নাকি যে এই অমুক লোক চাকরি খেয়ে দিয়েছে, বিজেপি চাকরি খেয়ে দিয়েছে, অমুক জন তাদের সুপারিশে এই কোর্ট এই সমস্ত করেছে। আর যে যখন 16 সালে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল তখন শুভেন্দু অধিকারী কিন্তু তৃণমূলের মধ্যেই ছিলেন, বিভিন্ন জায়গার মধ্যেই। অতএব যোগ সাজস করে তারা এই সমস্ত কাজটা করেছেন। এখন আমরা দেখতে পাচ্ছি যেদিন দায় বেরোলো, অনেক মাস্টারমশাই যাদের বাড়িতে রান্না হয়েছিল, তারা রান্না তৈরি করা খাবার তারা কিন্তু খেতে পারেননি, ভেঙে পড়েছেন অনেকেই, মানে বিরাট রকমের। একজন আমাদের ওই বড়জোড়ার এক প্রতিবন্ধী শিক্ষক, তিনি সোনামুখীতে চাকরি করতেন, জঙ্গল পেরিয়ে চাকরি করতেন। তারপরে তিনি যখন 16 সালে এসেছেন তার বাড়িতে, তার ছেলে, তার মেয়ে, তার স্ত্রী বাড়িতে আছে, বৃদ্ধ মা আছে বাড়িতে, তার চাকরি চলে গেছে বিভিন্ন রকমভাবে। আমরা এই জায়গায় মনে করি যারা যোগ্য, যারা চাকরিতে এসেছিলেন সেই যোগ্যরা চাকরি ফেরত পাক। তার জন্য আমাদের আন্দোলনের জায়গায় যেতে হবে। আমরা কখনোই বলিনি যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছে তাদের চাকরি খারিজ হোক। এবিটিএ বরাবর বলেছে স্বচ্ছতার সাথে শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ করা হোক। দ্রুততার সাথে বারে বারে বলেছে সাধারণের বিদ্যালয়গুলোকে রক্ষা করুক। এই দাবি নিয়ে তারা লড়াইয়ের জায়গায় রাস্তায় দাঁড়িয়ে 11 সালের পর থেকে রাস্তায় দাঁড়িয়ে লড়াই করছে। রাস্তায়, মাঠে, ময়দানে নেমে কোর্ট তাদের উপর আক্রমণ, দৈহিক আক্রমণ, মানসিক নির্যাতন, তাকে উপেক্ষা করে আমরা সেই কাজের মধ্যে আমরা আছি। তার জন্যই সমিতি পরিষ্কারভাবে সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের কোর্টের দ্বারস্থ হতে হবে এবং সুপ্রিম কোর্টকে রাজ্য সরকারকে বাধ্য করাতে হবে, এসএসসিকে বাধ্য করাতে হবে যে তথ্য আছে সেই তথ্যকে আরও নতুন করে আপলোড করে মেধা ভিত্তিতে যা চাকরি পেয়েছিল তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে, তাদের চাকরির কন্টিনিউশন দিতে হবে। তার জন্য আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি এবং আমরা ঠিক করেছি যে সুপ্রিম কোর্টে এবিটিএ নিজস্ব টাকা দিয়েই কোর্টটা করবে। যারা মানে ভুক্তভোগী, যারা সাফারার, তাদের কাছ থেকে কোনো অর্থ আমরা নিতে চাই না, তাদের পাশে আমরা বারে বারে থাকতে চাই এবিটিএ। কারণ এটা হচ্ছে একটা গ্রাউন্ড যেখানে আমাদের নৈতিকতার একটা জায়গায় আছে। যোগ্য শিক্ষক তারা আজকে সব চলে যাবেন, তার পরিবার সব ভেসে যাবে, ইত্যাদি হয়ে যাবে। আজকে যদি তাদের আবার নতুনভাবে আজ 15 বছর পরে আবার পরীক্ষায় বসতে হয় নতুনদের সাথে, তারা কি সেই জায়গায় আসতে পারবে? কী রিক্রুটমেন্টের পদ্ধতি হবে? নতুনভাবে যদি তাদের পরীক্ষাতে আবার বসার সুযোগ দেয়, অধিকাংশই সেই জায়গায় চাকরি পাবে না। একটা পলিসি সেই জায়গায় তৈরি করে দেওয়া দরকার। তার জন্য আমরা কোর্টে যাচ্ছি এবং কোর্টে তাদের হয়ে যা খরচ লাগবে এটা এবিটিএ দেবে। এই সময়ের মধ্যে অনেকেই ঘোলা জলে মাছ ধরার জন্য বিভিন্ন রকমভাবে চেষ্টা করছেন। অনেকে টাকার উপর হুকুম দিচ্ছেন, এই টাকা দাও, এই টাকা দাও, তাহলে তোমাদের এই লাগবে, এই কাগজ দাও, ঘোরাঘুরি করছে, বিভিন্নভাবে বিভ্রান্ত করবার চেষ্টা করছে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে নিখিলবঙ্গ শিক্ষক সমিতি শিক্ষক শিক্ষাকর্মীদের পাশে থাকবে, এই অঙ্গীকার আমরা করছি এবং এই জন্যে আমরা কোর্টে যাচ্ছি যে তাদের যাতে আমরা সসম্মানে পুনর্বহাল করতে পারি এবং চাকরির কন্টিনিউশন তাদের যেন থাকতে পারে। এইটাই হচ্ছে আমাদের মূল কথা। আপনার নাম? সুকুমার পাইন, সাধারণ সম্পাদক নিখিলবঙ্গ শিক্ষক সমিতি।